আমরা এই ভিডিওতে 12 ভোল্ট ব্যাটারির জন্য চার্জার তৈরি করা শিখব। ভিডিওর শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি। কারণ আপনারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং পাশাপাশি কমেন্টের মাধ্যমে পরবর্তী যে ভিডিও নির্ধারণ এটার জন্য সাহায্য করছেন। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবরের মতোই আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে JLCPCB.com থেকে, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। JLCPCB মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। এসএমটি সার্ভিসের মাধ্যমে JLCPCB থেকে এসএমডি কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন JLCPCB.com-এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। এসএমডি সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করবেন। আমরা যে প্রক্রিয়ায় চার্জার তৈরি করা শিখব এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আর প্রক্রিয়াটি বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারির জন্যই কিন্তু চার্জার তৈরি করতে পারবেন। আমি সম্পূর্ণ ডিভাইসটি একটি বক্সের মধ্যে বা কেসের মধ্যে তৈরি করব, তবে এটা বাধ্যতামূলক নয়। কেসিং তৈরির জন্য আমি পিভিসি পাইপ ব্যবহার করব এবং সেটাকে কেটে আমি সোজা করে নিয়েছিলাম। তারপর আমরা সেটাকে বিভিন্ন শেপে বা মাপে আমরা কেটে নিয়েছি। আপনাদের জন্য কেসিংয়ের মাপটি বলে দিচ্ছি। কেসিং তৈরির জন্য মোট 6টি টুকরার প্রয়োজন হবে। এই দুটো টুকরা উপরে এবং নিচের অংশ। এর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 9 সেন্টিমিটার। দুই পাশের অংশগুলোর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার, এর কিছুটা কম, এবং প্রস্থ হবে 6 সেন্টিমিটার। সামনে এবং পিছনের অংশের জন্য দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 9 সেন্টিমিটার। সামনের এবং পিছনের অংশকে হলুদ রঙের যে স্প্রে রং রয়েছে তার সাহায্যে আমি রং করে নিয়েছি এবং সুইচ এবং সকেটের মাপ অনুযায়ী ছিদ্র করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সুপার গ্লুর সাহায্যে কেসিংয়ের বিভিন্ন অংশকে আমি জোড়া দিয়ে নিব। আমি কেসিংয়ের দুই পাশ খোলা রাখছি, এতে সোল্ডারিংয়ের অংশগুলো আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাতে আমার জন্য অনেকটা সহজ হবে। সুইচ এবং সকেটগুলো যথাস্থানে বসিয়ে নেওয়া যায়। এটি হচ্ছে মিনি ভোল্টমিটার। অনলাইন শপে 90 টাকা থেকে 100 টাকা দামের মধ্যে এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন। আমি 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। যদি আপনারা চান 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ারের আউটপুট দিবে এরকম কোনো ডিভাইস তৈরি করতে, তাহলে অবশ্যই আপনারা ট্রান্সফরমার ব্যবহার করবেন 12 ভোল্ট 2000 মিলি অ্যাম্পিয়ার বা 3000 মিলি অ্যাম্পিয়ারের। এটি একটি সেন্টার টেপ ট্রান্সফরমার, যার আউটপুটে 3টি তার থাকে এবং ইনপুটে 2টি তার থাকে। আর সেখানে হচ্ছে এসি সাপ্লাই দিতে হয়, অর্থাৎ আউটপুটে যে 2টি তার একই রঙের থাকবে সেখানে আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে পারবো। এসি সাপ্লাইয়ের জন্য প্রয়োজন হবে একটি এসি 2 পিন প্লাগের। তার সহ আমি একটি এসি 2 পিন প্লাগ এখানে ব্যবহার করব, আপনারা দেখতে পাচ্ছেন। রেকটিফিকেশনের জন্য প্রয়োজন হবে 1N4007 ডায়োড 1 এম্পিয়ারের দুটি। যদি আপনারা বেশি এম্পিয়ারের চার্জার তৈরি করতে চান 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ারের, তাহলে মার্কেটে 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ারের কিন্তু ডায়োড পাওয়া যায়। আপনারা সেক্ষেত্রে ট্রান্সফরমার যত এম্পিয়ারের হবে ডায়োডও একই এম্পিয়ারে ব্যবহার করবেন যদি আপনার বেশি এম্পিয়ারের চার্জার তৈরি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। তারপর আমাদের প্রয়োজন হবে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটা ক্যাপাসিটর, আর এটি হচ্ছে একটি বাক কনভার্টার মজুদ। এর সাহায্যে আমরা ভোল্টেজকে কমিয়ে নিয়ে আসতে পারি। আমি এটি কিনেছিলাম 95 টাকা দাম দিয়ে, আপনারা 100 টাকা দামের মধ্যে এই ডিভাইসটি পেয়ে যাবেন। এখন ডায়োডের সাদা দাগ দেওয়া যে প্রান্তগুলো আছে এই প্রান্তগুলোকে এভাবে একত্রে ধরে পেঁচিয়ে নিতে হবে আমার মতো করে। আপনারা ঠিক একইভাবে এগুলোকে পেঁচিয়ে নেবেন। তারপর ক্যাপাসিটরের যে সাদা দাগ দেওয়া অংশ থাকে সেটা হচ্ছে নেগেটিভ, আর পজিটিভ প্রান্তকে ডায়োডের সাথে আমি পেঁচিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই অংশগুলোকে সোল্ডার করে নিব। ট্রান্সফরমারের যে আউটপুট রয়েছে সেখানে মোট 3টি তার থাকে, যার মধ্যে 2টি হচ্ছে একই রঙের এবং একটি থাকবে ব্যতিক্রমধর্মী রঙের। সেক্ষেত্রে যে আমার এরকম একই রং হবে এরকমটা না, ভিন্ন ভিন্ন রঙেরও হতে পারে, তবে একই রঙের 2টি তার এখানে থাকবেই।
তো সেই দুটি তার হচ্ছে আমাদের যে দুটি ডায়োডের দুটি প্রান্ত বের হয়েছে, সেই ২ প্রান্তে আমরা সোল্ডার করে নিব। তারপর আমি লাল ও কালো দুটি তার ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডার করব। লাল তারটি হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভের সাথে এবং কালো তারটি ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সোল্ডার করে নিচ্ছি। এখন ট্রান্সফরমারটিকে ভেতরের দিকে বসানোর জন্য আমাদের যে 2 পিন প্লাগের যে তারটি আছে, এটা আমরা আমাদের কেসের ভিতরের দিকে এভাবে নিয়ে আসবো। ট্রান্সফরমারের যে ইনপুট প্রান্ত আছে, সেখানে আমি বলেছিলাম একই রঙের দুটি তার থাকবে। তো এখানের যেকোনো একটি তারকে আপনারা হচ্ছে সুইচের নিচের প্রান্তে সোল্ডার করে নিবেন। তো এটার কোনো পজিটিভ নেগেটিভ নাই। আপনি যেকোনো একটি তারকেই ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে আমাদের যে এসি 2 পিন প্লাগটি আছে, সেখান থেকে যেকোনো একটি তারকে আমরা এই সুইচের মাঝামাঝি যে প্রান্ত আছে, সেখানে আমরা সোল্ডার করে নিব। এখন আমাদের ট্রান্সফরমারের একটি তার এবং আমাদের 2 পিন এসি প্লাগের যে একটি তার রয়েছে, এদেরকে আমরা সোল্ডার করে নিব। এখন একবার চেক করে দেখা যাক ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ কত পাওয়া যাচ্ছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 17 ভোল্টের উপরে কিন্তু আমরা পাচ্ছি। যদিও আমাদের যে ট্রান্সফরমারটি এটি 12 ভোল্টের, কিন্তু আউটপুটে কিছুটা ভোল্টেজ সবসময় বেশি পাওয়া যায়। তো যাই হোক, ট্রান্সফরমারকে আমরা গ্লু গানের সাহায্যে কেসিং এর সাথে শক্তভাবে লাগিয়ে নিব। পাশাপাশি আমি ক্যাপাসিটরটিকেও এভাবে গ্লু গান দিয়ে আমাদের কেসিং এর ভিতরে লাগিয়ে নিচ্ছি। এতে করে আমাদের যে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা, এটা অনেকাংশেই কমে যাবে। এখন আপনারা যদি কনভার্টারটির দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন ইন প্লাস এবং ইন মাইনাস দুটি ইনপুট প্রান্ত রয়েছে এবং আউট প্লাস এবং আউট মাইনাস নামে দুটি আউটপুট প্রান্ত রয়েছে। ইন প্লাসে পজিটিভ তারটিকে আমরা সোল্ডার করব এবং ইন মাইনাসে নেগেটিভ তারটিকে আমরা সোল্ডার করব। অর্থাৎ আমাদের কনভার্টারের যে ইন প্লাস এবং ইন মাইনাসের সাথে আমরা সোল্ডার করে নিব। তারপর আরো দুটি তারকে আমরা এই কনভার্টারের সাথে সোল্ডার করে নিব। লাল এবং কালো দুটি তার। এটি হচ্ছে আমাদের আউট প্লাস এবং আউট মাইনাসের সাথে সোল্ডার করে নিতে হবে। এখন আমাদের এই কনভার্টারটিকেও আমি গ্লু গানের সাহায্যে আমাদের কেসিং এর ভিতরে স্থাপন করে নিব। এরপর আউট মাইনাস থেকে আসা যে তারটি রয়েছে, সেটি আমাদের সকেটের যে নেগেটিভ টার্মিনাল দুটি রয়েছে, সেটার সাথে আমরা সোল্ডার করে নিব। একটি ছোট তারের সাহায্যে সকেটের যে পজিটিভ টার্মিনাল আছে, এটা থেকে এক প্রান্ত এবং সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করে নিব। তারপর আউট প্লাস থেকে আসা যে তারটি রয়েছে, সেটি আমরা সুইচের উপরের প্রান্তে সোল্ডার করে নিব। এখন সুইচের নিচের প্রান্ত দুটিকে কমন করে নিতে হবে একটি তারের সাহায্যে। আমাদের যে মিনি ভোল্ট মিটার আছে, এর যে লাল তারটি, সেটি সুইচের উপরের প্রান্তে এখন সোল্ডার করে নিব। ভোল্ট মিটারের যে নেগেটিভ তারটি রয়েছে, সেটিকে আমরা কনভার্টারের যে আউট মাইনাস আছে, সেটার সাথে সোল্ডার করে নিচ্ছি। তো ব্যাক সাইডের যে আমরা সুইচের কানেকশনটা করেছি, এটা কিছুটা উল্টো কাজ করছে। অর্থাৎ আমরা সুইচ উপরের দিকে দিলে অন হচ্ছে, নিচের দিকে দিলে অফ হচ্ছে। তো এটার খুব সহজ একটা সমাধান। আপনার যে নিচের যে তারটি আছে, এটাকে জাস্ট সোল্ডারটাকে ডিসোল্ডার করে আমরা উপরের যে প্রান্ত রয়েছে, আমরা সেখানে সোল্ডার করে নিচ্ছি। তো
এখন ঠিকঠাক কাজ করছে। তো এখন আমাদের যে বাক কনভার্টারটি আছে এটার মধ্যে একটি ভেরিয়েবল লাগানো আছে। এটাকে আপনারা ঘুরিয়ে আপনাদের যে ভোল্টেজ, কাঙ্ক্ষিত ভোল্টেজ সেখানে কমিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমরা জেনেছিলাম যে আমাদের ভোল্টেজ ছিল 17 ভোল্ট ট্রান্সফরমারের আউটপুটে। এটাকে আমরা এই বাক কনভার্টারের মাধ্যমে ভোল্টেজটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো। সো আমি এর যে ভোল্টেজটা এটা 14.4 ভোল্টের কাছাকাছি রাখার চেষ্টা করব। 14.4 বা 5 এর মধ্যে আমরা ভোল্টেজ লেভেলটা রাখবো। তো আপনারা মনে রাখবেন 12 ভোল্টের ব্যাটারির ম্যাক্সিমাম ভোল্টেজ চার্জিং ভোল্টেজ হবে 14.4 ভোল্ট এবং মিনিমাম ভোল্টেজ হবে 10.8 ভোল্ট। কারণ হচ্ছে এই ভোল্টেজের মধ্যে যদি আপনি আপনার যে ব্যাটারির যে ক্যাপাসিটি চার্জিংটা রাখেন তাহলে আপনার যে ব্যাটারিটা সেটা দীর্ঘ সময় স্থায়ী হবে। আমি সুপার গ্লুর সাহায্যে ভোল্টমিটারটিকে আমাদের কেসিংয়ের সাথে লাগিয়ে নিচ্ছি। তো এবার কেসিংটিকে আমরা সম্পূর্ণ করব। স্ক্রুর সাহায্যে উপরের অংশটিকে লাগিয়ে নিয়েছি, এতে প্রয়োজনে খুলে নেওয়া যাবে। তো স্ক্রু লাগানোর জন্য 4 কর্নারে 4টি টুকরা লাগিয়ে নিয়েছিলাম আমি। সো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার ফাইনাল চেক আপ করার পালা। সো ডান পাশের যে সুইচটি রয়েছে এটি হচ্ছে আমাদের আউটপুটকে অন অফ করার জন্য, এবং পাশাপাশি আমরা যখনই আউটপুটকে অন রাখবো এবং বাম পাশের যে সুইচটি আছে এটাকে হচ্ছে আমাদের মিটারের অন অফ সুইচ। তো আমরা এটার মাধ্যমে আমাদের মিটারটাকে অন করলে আমরা ভোল্টেজ লেভেল দেখতে পাবো। এতে একটা সুবিধা হচ্ছে যে আমাদের যখন প্রয়োজন হবে আমাদের তখন আমরা ভোল্ট মিটারটিকে অন করে আমাদের চার্জিং কত পার্সেন্ট হলো বা কত ভোল্টের হলো সেটা আমরা দেখতে পাবো, এবং বিনা প্রয়োজনে আমরা অফ করে রাখতে পারবো। এতে করে আমাদের যে চার্জিং অপচয় সেটা কিন্তু আমরা অনেকাংশেই রোধ করতে পারবো। এখন আমি একটি 18650 ব্যাটারির প্যাক চার্জ করে দেখাবো আপনাদেরকে। সো আমরা এই ব্যাটারি প্যাকটি কিন্তু পূর্বে একটি ভিডিওতে তৈরি করেছিলাম এবং আপনারা সেই ভিডিও থেকেই কিন্তু প্রচুর কমেন্ট করেছিলেন যে ভাই আমরা চার্জারের ভিডিও চাই, এবং আমি আপনাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা চার্জারের ভিডিও চান কিনা। তারই প্রেক্ষিতে কিন্তু এই ভিডিওটি। সো একইভাবে কিন্তু আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকসে করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো আমি এক্ষেত্রে 18650 ব্যাটারি চার্জ করে আপনাদের দেখাবো। তবে এই ক্ষেত্রে আপনারা ইউপিএস এর যে ব্যাটারিগুলো পাওয়া যায় 8 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 4 এম্পিয়ার বা 10 এম্পিয়ারের, সেগুলো কিন্তু আপনারা অনায়াসে এই চার্জার মডিউল দিয়ে চার্জ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে চার্জ বর্তমানে 10 ভোল্টের কিছুটা বেশি রয়েছে, অর্থাৎ 10.41 ভোল্ট। তো এবার চার্জে লাগানো যাক। সো এখন ডিসপ্লেতে ব্যাটারি ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধীরে ধীরে বাড়ছে। তো এটা 11.6 ভোল্ট পর্যন্ত খুব দ্রুত বেড়ে যাবে। এরপর কিন্তু চার্জ হবে খুব ধীরে। এর কারণ হচ্ছে যে এই ভোল্টেজ লেভেলটা খুব দ্রুত অ্যাচিভ করে ব্যাটারি। তারপরে হচ্ছে ধীরে ধীরে সময় বাড়তে থাকবে এবং আপনারা অপেক্ষা করবেন আপনার ব্যাটারি ভোল্টেজটা যেন মিনিমাম 12.2 ভোল্ট পর্যন্ত বা 3 ভোল্ট পর্যন্ত ওঠে। যেহেতু আমরা চার্জিং ভোল্টেজ অ্যাপ্লাই করেছি 14.4 ভোল্ট তার জন্য। তো একটা বিষয় মনে রাখবেন, ব্যাটারি খুব দ্রুত চার্জ এবং ডিসচার্জ করলে ব্যাটারির যে লাইফ টাইম সেটা কিন্তু কমে যায়। এই কারণে আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু 1 এম্পিয়ারের চার্জার তৈরি করেছি। আমি চাইলে কিন্তু ট্রান্সফরমার এবং ডায়োডটাকে চেঞ্জ করলেই আমি 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ারেরও কিন্তু চার্জার তৈরি করতে পারতাম। আমার কাছে ট্রান্সফরমার ছিল, কিন্তু তারপর আমি করিনি, 1 এম্পিয়ারের করেছি। এতে করে আমার যে ব্যাটারিটা সেটা চার্জ হতে কিছুটা সময় বেশি লাগলেও আমার ব্যাটারির যে লাইফ টাইম সেটা কিন্তু বেড়ে যাবে এবং আমার ব্যাটারিটা দীর্ঘদিন ভালো থাকবে তার জন্য। আর আরেকটা বিষয়, এভাবে কিন্তু আপনি চার্জার তৈরি করে নিলে আপনার যে চার্জারটি এটি কিন্তু অনেক লং টাইম লং লাস্টিং করবে। এগুলো সহজে নষ্ট হয় না, কারণ নষ্ট হওয়ার মতো তেমন কম্পোনেন্ট আমরা ব্যবহার করিনি। তারপরেও যদি নষ্ট হয় সেক্ষেত্রে হয়তো ক্যাপাসিটরটা নষ্ট হতে পারে বা ডায়োডটা নষ্ট হতে পারে, সেটা কিন্তু তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আই থিঙ্ক এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এই ভিডিওটা। সো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে সাজেশন করবেন পরবর্তী ভিডিও কোন টপিকসে করলে আপনাদের জন্য ভালো হয়। সেটা অবশ্যই আপনার যে যার মনে যেটা আসে সেটাই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি প্রায়োরিটি বুঝে সেই টপিকসে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন এবং এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।